নমস্কার, দেখছেন চারটের চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে। I think yes, I think Mr. Kunal Ghosh has already addressed. বিষয়টা আরেকটা পয়েন্ট একটুখানি বলে দিই, সেটা হচ্ছে এই যে 100 দিনের কাজ। আপনারা জানেন দেশের মধ্যে নরেন্দ্র মোদী সরকার রিপোর্ট দিয়ে জানিয়েছিল দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে ভালো কাজে, 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ। তো ফার্স্ট বয় তো প্রাইজ পাবে। কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার রিপোর্ট দিয়ে জানালো গোটা দেশের মধ্যে 100 দিনের কাজে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আর বিধানসভা ভোটে হারার জন্য প্রথম টাকাটা তার বন্ধ করলো। আজকে নানা রকম ছুতো দিচ্ছে, কিন্তু আপনারাই তো প্রথম সম্মান ঘোষণা করে রেখেছেন, প্রথম স্থানটা ঘোষণা করে রেখেছেন, তাহলে তো দ্বিচারিতা হচ্ছে। আর একটা হচ্ছে, আপনি বাংলার যে কোনো প্রান্তে যান, যে এলাকায় তৃণমূল জিতেছে, যে এলাকায় হয়তো সেই বুথটা, সেই এলাকাটা হয়তো অন্য কোনো দল জিতেছে, আপনি দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সবাই পাচ্ছে। তৃণমূল কংগ্রেস কোনো বৈষম্য করছে না। কিন্তু পশ্চিমবঙ্গে হেরেছে বলে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে রাখা, পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে রাখা, মানুষ তো আবার বিজেপির এমপিদের দেখলে জিজ্ঞাসা করতে শুরু করবে। মানুষ তো আবার বিজেপির এমপিদের দেখলে জিজ্ঞাসা করতে শুরু করবেন, বাংলার বকেয়া কই, আমার 100 দিনের টাকা কই, আমার টাকা তো মমতা দিয়ে দিয়েছেন, কেন্দ্রের যে দেওয়ার কথা সেই টাকাটা কোথায়? আপনি যে বলছেন 18 থেকে কমে 12, কিন্তু এই 12কেও তো জবাব দিতে হবে। বিজেপি সাংসদরা কোথাও গেলে তো মানুষ জিজ্ঞাসা করবেন যে টাকাটা কোথায়, বাংলার হয়ে সরব হয়েছেন, আমাদের টাকা দিতে হবে বলেছেন কেন্দ্রীয় সরকারকে, বাংলার বকেয়া মেটানোর জন্য বাংলার স্বার্থে সরব হয়েছেন। ফলে এগুলো কিন্তু বিজেপিকে উত্তর দিতে হবে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে, চ্যালেঞ্জ মেনে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। যদি শ্বেতপত্র প্রকাশ করতে না পারেন, হোয়াইট পেপার দিতে না পারেন, তাহলে ধরে নিতে হবে অভিষেকের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা আপনাদের নেই। আপনারা শুধুমাত্র বিরোধিতা, মিথ্যাচার, প্রতিহিংসা আর বাংলার প্রতি বঞ্চনা, এর উপর দাঁড়িয়েই মানুষকে বিভ্রান্ত করার জন্য রাজনীতি করছেন। রিগার্ডিং প্রহ্লাদ যোশী বলেছেন দুর্নীতি, তোমরা যদি একটা বাংলা টানা চলতে চলতে মাঝখানে ঢোকো, তাহলে আমার মনে হয় তুমি বলে না, বলে না, উজ্জ্বল ডিস্টার্ব করবে না, কিন্তু তুমি, তোমার টেন্ডেন্সি হচ্ছে ডিস্টার্ব করা। এই নাই, শেষ করে নিক, তারপর বলবো। না না, বলো না, বলো বলো, তুমি বলো। প্রহ্লাদ যোশী, দেখুন, প্রহ্লাদ যোশী বলছেন দুর্নীতি তথ্য প্রকাশ করবেন। কে প্রহ্লাদ যোশী? আসানসোলে হোটেলে কয়লা মাফিয়ার সঙ্গে, হোটেল কা রুম কা পিছে কেয়া হ্যায়? প্রহ্লাদ যোশী আগে শ্বেতপত্র প্রকাশ করুন, বাংলায় এসে হোটেলে বিতর্কিত কয়লা ব্যবসায়ীর সঙ্গে কি করছিলেন? চুপি 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 কি করছিলেন? আপনার ঘরে কেন কয়লা ব্যবসায়ী আসে, বিতর্কিত ব্যবসায়ী আসে হোটেলের মধ্যে? আর দুর্নীতি, কে দুর্নীতি ঠিক করবে? প্রহ্লাদ যোশী। 1 নম্বরে ভুয়ো জব কার্ডে উত্তরপ্রদেশ, এপাশে ওড়িশা, ওপাশে মধ্যপ্রদেশ। একের পর এক বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন সরকার, এনডিএর বন্ধু সরকারগুলোর যাবতীয় অনিয়ম, তারপরে তাদের টাকা দেওয়া হয়েছে। বাংলায় 350-র বেশি কেন্দ্রীয় টিম পাঠিয়েছেন, কি করেছেন? ঘোড়ার ডিম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বারবার বলেছেন যদি কোথাও কোনো কেসে কোনো সমস্যা মনে হয়, সেটা তদন্তের জন্য পেন্ডিং থাকতে পারে, বাকিটা কি করে পেন্ডিং থাকে? সকলকে কি করে আপনি বঞ্চিত করতে পারেন? গোটা রাজ্যকে কি করে আপনি বঞ্চিত করতে পারেন? ফলে প্রহ্লাদ যোশী, আগে আপনি এই প্রশ্নের উত্তর দিন, ওই আসানসোলের বিতর্কিত কয়লা ব্যবসায়ীর সঙ্গে
वो होटल का पीछे रूम का अंदर में क्या थी, रूम का अंदर में क्या थी प्रहलाद जोशी को, पहले इसके ऊपर खुद के लिए एक व्हाइट पेपर निकालिए, फिर करप्शन या फॉल्स एलिगेशंस वाला जो बात है फिर बोलेंगे। না, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে মমতা ব্যানার্জি একজন ফাইটার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে এটা প্রশংসা করছেন বলে তার জন্যে বাংলার মানুষ প্রবঞ্চিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ ওঠাবেন না, এটা নয় কিন্তু। সুতরাং ওনার মনে হয়েছে উনি প্রশংসা করেছেন, ভালো করেছেন, হ্যাঁ আমার করেছেন, তা ভালো করেছেন, কিন্তু তার মানে এই নয় যে আমরা যে বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদ থেকে বিরত থাকব। আমরা কিন্তু এই বঞ্চনার প্রতিবাদ করেই যাব। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। শ্বেতপত্রের দাবি উনি প্রশংসা করলেও থাকবে, না করলেও থাকবে, এখনো অবধি যেটা দেয়া হয়নি। আমরা বিস্মিত হয়ে দেখছি একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে, একের পর এক রেল দুর্ঘটনা প্রত্যেক সপ্তাহে। রেল যাত্রীদের জন্য রেল সফর একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ঘটনাচক্রে আজকে আবার মালগাড়ি, আগের দিন হয়েছে যাত্রীবাহী ট্রেন, এ তো চলছে। যাত্রী সুরক্ষা, রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, রেলওয়ে প্রযুক্তিগত সিস্টেমের আপগ্রেডেশন, শূন্যপদ পূরণ, কোঅর্ডিনেশন সিস্টেম, এই গোটাটা ভেঙে পড়েছে। প্রাক্তন রেলমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা শুরু করে গেছিলেন নিরাপত্তায়, এরা কিছুই করেনি। সেই জায়গায় একটা দেশবাসী যারা রেল সফর করেন তাদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন। এরা শুধু একটু বেশি দামের টিকিটের একটু ধনীদের জন্য দু একটা নতুন ট্রেন এনে পতাকা নেড়ে উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ছবি তুলতে বেশি আগ্রহী, কিন্তু দেশের আমজনতা যে ট্রেনগুলিতে সফর করছে তাদের জন্য এরা ভাবছেন না। আজকে অবাক হয়ে আমরা দেখলাম সংসদ চলছে, সেখানে এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে যখন কথা বলছি রেলমন্ত্রী বুলেট ট্রেন নিয়ে কথা বলে। আপনারা শুনছিলেন কুণাল ঘোষ, তিনি এই যে 100 দিনের কাজের বকেয়া নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তৃণমূল কংগ্রেস করছে। পাশাপাশি প্রহ্লাদ যোশীকেও কটাক্ষ করতে ছাড়েননি, যে প্রহ্লাদ যোশী তিনি বলছেন দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন, তখন তিনি বলছেন যে প্রহ্লাদ যোশী তিনি একটা দুর্নীতিগ্রস্ত লোক, তিনি আসানসোলে কয়লা মাফিয়ার সঙ্গে হোটেলে অন্ধকারে বৈঠক করেছেন। একাধিক বিষয় তিনি উঠিয়ে নিয়ে আসলেন আজকের এই সাংবাদিক বৈঠকে। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে থাকবো। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা ছিলাম, আমরা শুনলাম কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং এই যে 100 দিনের কাজ নিয়ে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রকে তোপ দাগছেন, তার বক্তব্য শ্বেতপত্র প্রকাশ করা হোক, পাল্টা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে বা কেন্দ্রীয় মন্ত্রীদের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলার দুর্নীতি নিয়ে তারা শ্বেতপত্র প্রকাশ করবে। এই জায়গায় দাঁড়িয়ে নির্মলা সীতারামনকে পাল্টা বঞ্চনাত্মক তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের হাতিয়ার অর্থমন্ত্রকেরই তথ্য। 100 দিনে বাংলার ভাগ্যে শূন্য বরাদ্দ, অর্থমন্ত্রকের দেওয়া তথ্যই বলছে পোস্ট তৃণমূলের। বাংলা বিরোধীরা কি অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করবেন? শ্বেতপত্র দেওয়ার চ্যালেঞ্জ নেবেন তারা? তাদের ধার করা সময় ফুরিয়ে আসছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের। এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি রয়েছেন বিধানসভা চত্বরে। দেবজ্যোতি, যেটা জানতে চাইবো যে এই যে তৃণমূল কংগ্রেসও পাল্টা তোপ দাগতে শুরু করেছে এবং তাদের বহুদিনেরই অভিযোগ যে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে 100 দিনের কাজে, এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের যে তথ্য তাতেও দেখা যাচ্ছে যে গত 3টে অর্থবর্ষে বাংলার ভাড়ারে শূন্য, সেটাই তৃণমূল কংগ্রেস তুলে ধরেছে সোশ্যাল মিডিয়াতে নির্মলা সীতারামনকে আক্রমণ করতে গিয়ে। দেখো ঋষিকেশ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু তথ্যকে সামনে আনা হয়েছে
এবং অর্থমন্ত্রকের যে তথ্য দেখা যাচ্ছে 2021-22, 22-23 এবং 23 এবং 24 সেই অর্থবর্ষে রাজ্যকে কোনো রকমভাবে আর্থিকভাবে কোনো সাহায্য করেনি কেন্দ্রীয় সরকার, এবং সেটা অর্থ দপ্তরের পক্ষ থেকে যে তথ্য সামনে আনা হয়েছে তার থেকেই পরিষ্কার। সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজেট ওপেন করতে যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় আক্রমণ করছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে, এবং সেদিনই তিনি বাজেট বক্তব্য রাখতে যে অর্থমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন এবং বলেছেন যে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুন। কিন্তু তারপর থেকেও কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব শ্বেতপত্র প্রকাশের জন্য দাবি করলেও এখনও পর্যন্ত তা নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলেন। আজও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে কেন্দ্রীয় সরকারের যে তথ্য সেই তথ্যকে তারা সামনে এনেছেন যে 2021 সাল থেকে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের তৃতীয়বারের সরকার গঠনের পর থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবাস যোজনা 100 দিনের প্রকল্পে কোনো বরাদ্দ করা হয়নি। সেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলের তথ্য নয়, একেবারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তথ্য। সেই তথ্যকেই তৃণমূল কংগ্রেস হাতিয়ার করেছে এবং তৃণমূল কংগ্রেস। থাকো তুমি আমাদের সঙ্গে, এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেন এবং বিজেপির নেতা সজল ঘোষের সঙ্গে। তারা এই বিষয়টা নিয়ে কি বলছেন শোনাবো। আমাদের দলের তরফ থেকে যে এক্সটেন্ডেলে পোস্ট করা হয়েছে সেটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলার প্রতি কিভাবে আর্থিক বঞ্চনা করা হয়েছে, এবং সর্বোপরি 2021-এ বিধানসভায় গুহারান হেরে যাওয়ার পর থেকে আরো নখ দাঁত বার করে রাজনৈতিক প্রতিহিংসাটা আরো বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বহুদিন আগেই চুনতি দিয়েছিলেন যে হোয়াইট পেপার পেশ করুন, শ্বেতপত্র পেশ করুন, এবং নইলে কোথাও প্রকাশ্যে ডিবেট করুন, যেখানে আপনি থাকবেন সেখানে অভিষেক ব্যানার্জিকে ডাকলে অভিষেক ব্যানার্জিও যাবেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের সে হিম্মত হয়নি। পার্লামেন্টের সংসদে দাঁড়িয়েও তো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন। তাহলে হিম্মত থাকলে অর্থমন্ত্রী চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, প্রকাশ্যে অন ক্যামেরা ডিবেট করুন, তিনি শ্বেতপত্র প্রকাশ করুন যে 2021-এর পর থেকে কত টাকা তিনি বাংলাকে দিয়েছেন। আর অভিষেক ব্যানার্জিও পেপার দিয়ে বারবার প্রমাণ করেছে, আবার প্রমাণ করবেন যে 1,75,000 কোটি টাকা বাংলার কিভাবে পাওনা আছে, কিভাবে 59 লক্ষ মানুষের 100 দিনের টাকা দেওয়া হয়নি, 11,36,000 মানুষের আবাস যোজনার টাকা দেওয়া হয়নি। তো হিম্মত থাকলে এই চ্যালেঞ্জটা গ্রহণ করছেন না কেন তাহলে অর্থমন্ত্রী? আমাদের দলের তরফ থেকে পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথা বলা হয় তার কথার উপরে কি শ্বেতপত্র মূল্যবান? অর্থমন্ত্রী বলছেন, অন্য কেউ বলছেন না, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, দ্যাট ইজ রেকর্ডেড। তারপর আবার শ্বেতপত্র কি জন্য প্রয়োজন? ওনারা সাদা কালো বোঝেন কি? সাদা জিনিস কি? ওনারা শুধু কালোই বোঝেন। 100 দিনের কাজের বরাদ্দ বন্ধ, শূন্য নয়। 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না কারণ টাকা তারা হিসেব দিচ্ছেন না। হ্যাঁ, আমিও দেখেছি নির্মলা সীতারামনজির বক্তব্য, আমি শুনেছি। সেখানে উনি ব্যাখ্যা করে বলে দিয়েছেন শ্বেতপত্রের কিসের দরকার। ভাইপো ওখানে দাঁড়িয়ে বললেন না কেন? তাকে চ্যালেঞ্জ করলেন না কেন কথাগুলোকে? ওখানে তো অপশন ছিল দাঁড়িয়ে চ্যালেঞ্জ করার, সেখানে না বলে বেরিয়ে এসে তারপর বিবৃতি ঝাড়া, এসব তো পুরনো হয়ে গেছে। শ্বেতপত্র নিয়ে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ কেন্দ্রের। বাংলার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র আনা হবে, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল নিয়েও শ্বেতপত্র আনবে কেন্দ্র। তো কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ जोशी কি বলেছেন প্রহ্লাদ जोशी শুনুন। पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। व्हाइट पेपर बंगाल के बारे में लाएंगे, क्या क्या भ्रष्टाचार हुआ है सब इसमें, और जो भी नाम चेंज किया है, भ्रष्टाचार किया है, वो लाएंगे। এ নিয়ে আমরা কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। দুর্গাদাস, প্রহ্লাদ जोशी তিনিও আসরে নেমে পড়েছেন। পাল্টা যখন তৃণমূল কংগ্রেস যখন বলছে যে 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র শ্বেতপত্র প্রকাশ করুক, পাল্টা প্রহ্লাদ जोशी বলছেন যে বাংলার দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। দেখো, একটা বিষয় তোমাকে বলে রাখি যে শুধু প্রহ্লাদ जोशीর বিষয় নয় বা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা বিজেপির বিষয় নয়, এটা কিন্তু সর্বভারতীয়ভাবে নিয়ম হচ্ছে MGNRGA যে টাকা অ্যালট করে কেন্দ্রীয় সরকার, প্রতিটি রাজ্যকে কিন্তু সেটাকে কমপ্লাই করতে হয়। অর্থাৎ কাজ শেষ হওয়ার পর কত টাকা কোন কোন খাতে খরচা হয়েছে,
কত টাকা এখনো পর্যন্ত খরচ করা সম্ভব হয়নি, কাজের অগ্রগতি কতটা, এই যে বিষয়গুলো এগুলোকে তুলে ধরা হয়। এবং এর মতোই কিন্তু দীর্ঘদিন ধরে পার্লামেন্টে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা কিন্তু যথেষ্ট সরব। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার MNRGRI এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে যে বিগত দিনে যত টাকা অ্যালট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্যে সেই টাকার কমপ্লায়েন্স কোথায় করেছে ওয়েস্ট বেঙ্গল। তাদের বক্তব্য যে এখনো পর্যন্ত তারা নির্দিষ্টভাবে বারবার বলা সত্ত্বেও কোনো হিসেব প্রডিউস করেনি, কতটা কাজের অগ্রগতি হয়েছে সেটা প্রডিউস করেনি। ফলে এই সমস্ত বিষয়গুলো যখন বাকি পড়ে রয়েছে তারপরে কিভাবে কেন্দ্রীয় সরকার ফার্দার এই টাকা অ্যালট করবে। এবং এই বিষয়টা নিয়েই যখন এই পার্লামেন্টের ভেতর সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে তাহলে শ্বেতপত্র প্রকাশ করে জানাক রাজ্য সরকার যে তারা বিগত দিনের যে বরাদ্দকৃত অর্থের কতটা তারা খরচ করতে পেরেছে, কতটা কাজ তারা করতে পেরেছেন, সেটা কেন তারা করছেন না এ প্রশ্নও রেখেছেন। ফলে সব মিলিয়ে কিন্তু একদিক থেকে যেমন ডিমান্ড করা হচ্ছে, একদিক থেকে যেমন বলা হচ্ছে যে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, MNRGRI এর টাকা তাদেরকে অ্যালট করা হচ্ছে না, 100 দিনের টাকার তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। তেমন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উল্টো আবার একটা দাবি তোলা হচ্ছে যে বিগত দিনের অ্যালটের টাকার হিসেব কেন পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারেনি, অন্য রাজ্য যেখানে কমপ্লাই করেছে কমপ্লাই সার্টিফিকেট। আমাদের সঙ্গে অর্থাৎ যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, পাল্টা এই বঞ্চনার অভিযোগকে সামলাতে সামনে নিয়ে আসা হচ্ছে যে দুর্নীতি করা হয়েছে এবং সেই দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার, এমনটাই কিন্তু কার্যত পাল্টা তোপ দেখে বলেছেন প্রহ্লাদ যোশী। তৃণমূলের বঞ্চনা তো, পাল্টা বিজেপির বরাদ্দ তো। কি কি কারণে 100 দিনের টাকা বন্ধ মঙ্গলবারই জানিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। কেন্দ্রের নির্দেশিকা উপেক্ষা, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব, কেন হিসেবে শ্বেতপত্র দিচ্ছে না তৃণমূল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বঙ্গ বিজেপির। অর্থাৎ শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাই নন, বিজেপির নেতারাও কিন্তু এবং বঙ্গ বিজেপির নেতারাও কিন্তু পাল্টা নেমে পড়েছে আসরে। যে একদিকে তৃণমূল কংগ্রেস যখন বলছে যে কেন্দ্র বঞ্চনা করছে, তখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বরাদ্দ দেওয়া হয়েছে এবং হিসেব দেওয়া হচ্ছে না, সে কারণেই কিন্তু এই বরাদ্দ আটকে রাখা হচ্ছে। বিজেপি পক্ষ থেকে আর ঠিক কী অভিযোগ করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো দুর্গা দাসের সঙ্গে। দুর্গা দাস, বিজেপি যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সেখানে আর কোন কোন বিষয়গুলো উল্লেখ করেছে তারা? দেখো, একাধিক বিষয় এই কেন্দ্রীয় সরকারের এই পক্ষ থেকে যে টাকা অ্যালট করা হচ্ছে বিভিন্ন খাতে, সেগুলো মানে যুক্ত রয়েছে। সব থেকে তোমাকে বলে রাখি যে বিষয়টা নিয়ে বিজেপি সব থেকে বেশি সরব হচ্ছে, একদিকে তো রয়েছে যে MNRGRI এর যে মনরেগার যে টাকা সেটা অ্যালট করা বন্ধ করে দিয়েছে, ফলে সেখানে বাদানুবাদ কথা কাটাকাটি এক পক্ষ অপর পক্ষের দিকে এইসব ব্যাপারগুলো চলছে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে এ রাজ্যে সরকার এত বিগত দিনে যে টাকা খরচা করেছে সেই টাকার শ্বেতপত্র দাবি করার জন্যেও কিন্তু রাজ্য বিজেপির যে সমস্ত বিধায়ক রয়েছে বা যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ইতিমধ্যেই সরব হয়েছেন বিধানসভার অন্দরে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে তারা অভিযোগ করছে যে এটা নিয়ে কিন্তু ব্যাপক দুর্নীতি রয়েছে, আর এই দুর্নীতিকে আড়াল করার জন্যই নাকি এই রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেস যে নেতৃত্বাধীন সরকার, তারা কিন্তু দিনের পর দিন কোনো রকম এই টাকার হিসেব নিকেশ, কতটা খরচ হয়েছে, কতটা কাজ হয়েছে, এই কমপ্লায়েন্স সার্টিফিকেটের দিকে তারা যাচ্ছেন না। ফলে দিন যত গড়াচ্ছে, যত রাজনৈতিক তাপ উত্তাপ যত বাড়ছে, তত কিন্তু দিন দিন এই বাদানুবাদের জায়গাটা তৈরি হচ্ছে, যেখানে এক পক্ষ আরেক পক্ষের কোনো সদুত্তর বা সদর্থক কোনো বিষয়ে উত্তর দিতে পারছে না। পাশাপাশি আরও অভিযোগ হচ্ছে যে কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের টাকা অ্যালট করা হলেও
তারা কিন্তু এই রাজ্যের সরকার নিজের নাম দিয়ে নিজেদের মতো করে সেই সমস্ত অ্যালটেড টাকার জন্য যে সমস্ত জনকল্যাণকামী যে সমস্ত প্রকল্প সেগুলোকে চালাচ্ছে, অর্থাৎ টাকা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার আর নাম যাচ্ছে রাজ্য সরকারের। অতএব এই জায়গাটাতেও কিন্তু দ্বিচারিতার অভিযোগ তুলেছে এই রাজ্যের বিজেপির যে সমস্ত বিধায়করা রয়েছে, নেতারা রয়েছে। ফলে বাদানুবাদ, কথা কাটাকাটি, এক পক্ষ অপর পক্ষের দিকে অভিযোগের তীর যেমন ছুড়ছে, কিন্তু সুরাহাটা কোথায় এটা কিন্তু কোনোভাবেই সামনে আসছে না। মানুষ এটা জানতে চাইছে যে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে অবিলম্বে এটা জানানো হোক। অনেক ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং দুর্গাদাস যেমনটা বললো, একদিকে যখন তৃণমূল কংগ্রেস বঞ্চনার অভিযোগ করছে, তখন বিজেপির পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়া পাল্টা তোপ দেখে বলা হচ্ছে যে বরাদ্দ করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল থেকে শুরু করে দুর্নীতি একাধিক বিষয় কিন্তু বিজেপির সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করা হয়েছে। বিজেপিকে পাল্টা তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ এই 100 দিনের কাজের বরাদ্দ আর সেই বরাদ্দ করা হচ্ছে না বলে তৃণমূল বলছে যে বঞ্চনা করা হয়েছে, বিজেপি বলছে বরাদ্দ দেওয়া হচ্ছে, কিন্তু সেই বরাদ্দ সাধারণ মানুষের কাছে পৌঁছয় না, দুর্নীতি হয়, কোথাও কোথাও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম বদল হয়। 2022-এ গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব রাজ্যকে চিঠি দিয়েছিলেন, আবাসে 11,36,488 জন উপভোক্তা চিহ্নিত, 1 মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা তাদেরকে দেওয়া হবে। 15 মাস কেটে গেলেও এখনও সেই টাকা এলো না। সোশ্যাল মিডিয়ায় এ নিয়েও তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস। দেবজ্যোতি ঘোষ রয়েছে। দেবজ্যোতি, যখন এই রাজ্যের এই কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ টাকা দেওয়া হচ্ছে না 100 দিনের কাছ থেকে আবাস যোজনা, প্রতি ক্ষেত্রেই দুর্নীতির উল্লেখ করা হচ্ছে, তখন অন্যান্য রাজ্যগুলোর কি ছবি? সেখানে তো বরাদ্দ পৌঁছে যাচ্ছে, এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, সেখানেও 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনাতে দুর্নীতি হয়েছে, তবু তারা টাকা পাচ্ছে। দেখো ঋষিকেশ, যে তথ্য সামনে আসছে, উত্তরপ্রদেশ, গুজরাট সহ 10টি প্রদেশ কিন্তু ইতিমধ্যেই এই বাজেট পেশ হওয়ার পরেই তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা বারবার 2021 সাল থেকে তারা দাবি করে আসছিলেন যে তাদের বকেয়া পাওনা দিতে হবে, সেই মতো রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে, এবং বারবার তৎকালীন যে কৃষিমন্ত্রী ছিলেন তিনি যে দাবি করেছিলেন সেই মতোই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে তথ্য তুলে ধরা হয়েছিল। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিকভাবে তারা আন্দোলন করছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির উপকণ্ঠে আন্দোলন করেছিলেন, কৃষি ভবনে তারা ঘেরাও পর্যন্ত করেছিলেন, সেখানেও কৃষিমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি। সেই জায়গাতে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দাবি, এবং তারপরে কিন্তু গত 3 দিন ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্বেতপত্র প্রকাশের যে দাবি আসছে, তাতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উল্টো দিকে প্রহ্লাদ যোশী কিন্তু রাজ্য সরকারের দুর্নীতির জন্য তারা শ্বেতপত্র প্রকাশ করবেন। যে প্রহ্লাদ যোশীকে তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছেন, যে কয়লা মাফিয়ার সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে, তিনি আসানসোলে বৈঠক করছেন। তবে দেখো ঋষিকেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাজেট পেশের পরেই কয়েকটি রাজ্যকে ইতিমধ্যেই কিন্তু প্রথম কিস্তির টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গাতে রাজ্য সরকার 2021 সালের পর থেকে যে প্রাপ্য টাকা তারা যেমন পাননি, অর্থাৎ বকেয়া টাকাও যেমন পাননি, তেমনি কিন্তু 2024-25 বর্ষের টাকাও তারা কিন্তু পাননি। যেখানে অন্য রাজ্যগুলো প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তাকেই দ্বিচারিতা বলছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে বেশ কয়েকটি চ্যালেঞ্জ তারা ছুঁড়ে দিয়েছেন যে অবিলম্বে নির্মলা সীতারমণ শ্বেতপত্র প্রকাশ করুন, এবং সেই জায়গাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিক অবস্থান নিচ্ছেন এবং এটিকেই রাজনৈতিক ইস্যু করতে চাইছেন। যে 2000 অনেক ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য রাজ্যগুলোতেও কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে, জব কার্ড বাতিল হয়েছে, তা সত্ত্বেও বিজেপি শাসিত সেই সমস্ত রাজ্য কেন্দ্রীয় বরাদ্দ পেয়ে চলেছে। আবার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। হাইকোর্টে দুর্গাপুজোর অনুদান মামলায় নতুন আবেদন, রাজ্যের অনুদান কিভাবে খরচ করা হচ্ছে খতিয়ে দেখুক আদালত। মামলায় আবেদন, প্রয়োজনে তদন্তের নির্দেশ দিক আদালত। হাইকোর্টে দুর্গাপুজোর অনুদান মামলায় নতুন আবেদন, যে অনুদান দিচ্ছে রাজ্য সরকার সেই টাকা কিভাবে খরচ করা হচ্ছে তা খতিয়ে দেখা হোক। এক্ষেত্রে খতিয়ে দেখুক আদালত। মামলায় এমনটাই আবেদন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবছরও দুর্গাপুজোর ক্লাবগুলোর জন্য অনুদান ঘোষণা করা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই অনুদান ঘোষণা করেছেন। 85,000 টাকা অনুদান দেওয়া হবে ক্লাবগুলোকে। তা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা, আর এই মামলাতে বলা হচ্ছে যে অনুদান দেওয়া হচ্ছে ক্লাবগুলোকে, সেই অনুদানের টাকা কিভাবে খরচ করা হচ্ছে তা খতিয়ে দেখুক বরং আদালত, এমনটাই কিন্তু এই মামলায় আবেদন করা হয়েছে। রাজ্যের অনুদান কিভাবে খরচ করা হচ্ছে তা খতিয়ে দেখা হোক, প্রয়োজনে তদন্তের নির্দেশ দিক আদালত। দু মাসে 3 বার ট্রেন দুর্ঘটনা, সংসদে বুলেট ট্রেনের প্রশংসায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 2 মাসে 3 বার ট্রেন দুর্ঘটনা, একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে। ইনফ্যাক্ট আজকেও তো দুর্ঘটনা ঘটেছে, এবং দুর্ঘটনা ঘটেছে কাঞ্চনজঙ্ঘা, যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছিল সেই রাঙাপানিতে। সেখানে মালগাড়ি দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। আমরা দেখেছি মাত্র 2 দিন আগেই রেল দুর্ঘটনা ঘটেছে, 2 জন মারা গিয়েছে। উত্তরপ্রদেশের একটি রেল দুর্ঘটনা ঘটে, ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। তারপরেও অশ্বিনী বৈষ্ণব তিনি এই সমস্ত বিষয়ে কথা বললেন না। সংসদে দাঁড়িয়ে তিনি বুলেট ট্রেনের প্রশংসায় পঞ্চমুখ হলেন। কি বললেন শুনুন। बहुत सारी चीज़ें बुलेट ट्रेन के डिज़ाइन की जो शुरू में बाहर से सीखने की आती थी, जैसे 40 मीटर का एक सिंगल पीस गर्डर है, उसको उठाने के लिए जो क्रेन है, माननीय अध्यक्ष जी, बहुत संतोष के साथ मैं कहना चाहूँगा कि आज उस क्रेन का डिज़ाइन पूरा का पूरा भारत में, आत्मनिर्भर भारत में बनने लगा है। इसी तरह से कई और उसमें एलिमेंट्स है इस पूरे प्रोजेक्ट के। तो अभी सारा का सारा फोकस है पहले पूरी टेक्नोलॉजी को समझे। আপনারা শুনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য। এই নিয়ে আমরা কথা বলবো, প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। অঙ্কুরদা, যেটা জানতে চাইবো, গত কয়েক মাস ধরে রেল দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, 2 মাসে 3 বার রেল দুর্ঘটনা। আজকেও একটি দুর্ঘটনা ঘটেছে, যদিও সেটি মালগাড়ি 2টি বগি উল্টে গিয়েছে। কিন্তু রেলমন্ত্রী রেলের সুরক্ষা নিয়ে কোনো বক্তব্য খরচ করলেন না, বরং তিনি রেলের এই যে বুলেট ট্রেন নিয়ে অনেক বেশি প্রশংসায় পঞ্চমুখ হলেন। কোথাও গিয়ে কি ভারতীয় রেলকে আর সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না? যদিও কিছু কিছু ইঙ্গিত তো পাওয়াই যায়, যেমন বাজেটে একসঙ্গে করে দেওয়া, বাজেট বরাদ্দ হচ্ছে কি হচ্ছে না কেউ জানতেও পারে না। হ্যাঁ, একেবারেই ঋষি, প্রথমেই যে কথাটা মনে পড়ে যায় আজকে এই রেলমন্ত্রীর বুলেট ট্রেনের প্রশংসা দিয়ে, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। ওয়েনারে হয়তো বানের জলে বহু মানুষ ভেসে গিয়েছেন, কিন্তু গত 2 সপ্তাহে বা 6 সপ্তাহে যতগুলো ট্রেন দুর্ঘটনার নজির আমরা দেখেছি, অন্তত এইটুকু আশা করা যেত গতকালের ঘটনাটা মনে রেখে এই রেল মন্ত্রী বা রেল দুর্ঘটনা মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আজকে কিছু বলবেন। কিন্তু তিনি কি বলছেন, 320 কিলোমিটার বুলেট ট্রেনের কোথায় কি অগ্রগতি হয়েছে তার খতিয়ান দিয়েছেন। এই অশ্বিনী বৈষ্ণব যখন এসেছিলেন তখন তিনি বলেছিলেন লালু প্রসাদ যাদব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের আমলে আদতে তাঁরা নতুন লাইন পাতেননি, ইলেকট্রিফিকেশনের বিষয়ে জোর দেননি, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু না করে তারা বিভিন্ন রাজ্যওয়ারি নিজেদের জনপ্রিয়তা বাড়াতে বিভিন্ন জায়গায় নতুন ট্রেন দিয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি করবেন ওই কাজগুলো যেগুলো প্রয়োজন, কিন্তু আদতে আমরা দেখতে পাচ্ছি তিনিও এই বুলেট ট্রেনের প্রশংসায় যতটা মগ্ন, বন্দে ভারত নিয়ে তিনি যতটা ব্যস্ত, আর নিজের রিল বানাতে যতটা ব্যস্ত, অশ্বিনী বৈষ্ণব কিন্তু আদতে এই যে মানুষ মারা যাচ্ছে একের পর এক, এই সুরক্ষা ব্যবস্থার জন্য ট্রেনে সফর যখন সাধারণ মানুষের যখন একেবারে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, তখন কিন্তু সেসব নিয়ে তিনি কোনো বক্তব্য রাখছেন না। এই ট্রেন হচ্ছে গিয়ে ভারতীয় মানুষের মনে একটা ইন্ডিয়া লাইফ লাইন বলা হয় এই রেল ব্যবস্থাকে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যে ট্রেনের ভরসায় এক প্রান্তের মানুষ আর এক প্রান্তে পৌঁছন, সেখানে প্রত্যেকটি যাত্রা যদি এরকম অনিশ্চয়তার মধ্যে থাকে, প্রশ্নচিহ্নের মুখে ঝুলে থাকে, এবং তারপরেও এই রেলমন্ত্রী, একটা রেল মন্ত্রক এতটাই গুরুত্বপূর্ণ মন্ত্রক, কিন্তু তার কাঁধে আর কি চাপিয়ে দেওয়া হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার। এত বড় একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে মন্ত্রকের পরেও আরও এত গুরুত্বপূর্ণ আরও 2টো মন্ত্রক তার কাঁধে চাপিয়ে দেওয়া, বিজেপিতে কি মন্ত্রী বা নেতার অভাব ঘটিয়ে আছে?
ফলে এই প্রশ্নগুলো আসছেই যে তিনি ওই দুটি মন্ত্রকের সঙ্গে তাহলে খুব স্বাভাবিকভাবেই যে কথা তুমি বলছিলে ঋষি, যে স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে না রেলের বাজেটে গুরুত্ব পায়, না একজন মন্ত্রী তিনি শুধু রেল নিয়ে ভাববেন সেই সময়টুকু পান, কারণ তার কাঁধে আরও দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক রয়েছে এবং সেই কারণেই রেলের সুরক্ষা, মানুষের সুরক্ষা সেই সবগুলোই তিনি নজর দেন না। অ্যান্টি কলিশন ডিভাইস বা এই বিজেপির হিন্দুত্ব মতে কবচ, আজ অবধি আমরা দেখতে পেলাম না সেই কবচের কতটা গুণাবলী কি আছে না আছে, কিন্তু কবচের কথা 50 বার আমরা শুনি, রেলের বাজেটে আরও কতটা আসবে কি আসবে না সেই বিষয়ে আমরা কিছু জানতে পারি না। ঋষিকেশ, একদমই অঙ্কুতা, তুমি বললে যে ভারতবর্ষের লাইফ লাইন রেল, আমার তো মনে হচ্ছে লাইফ নিয়ে নেওয়ার লাইনে পরিণত হয়েছে কার্যত। একের পর এক দুর্ঘটনা, গন্ডার দুর্ঘটনা, গতকালের দুর্ঘটনা, আজকে হয়তো প্রাণহানি হয়নি, গতকাল দুজনের প্রাণ গিয়েছে, কিছুদিন আগে কাঞ্চনজঙ্ঘা, উড়িষ্যায় দুর্ঘটনা। এই সমস্ত দুর্ঘটনাগুলোতে যে মানুষের প্রাণ চলে যাচ্ছে, হয়তো কিছু ক্ষতিপূরণ ঘোষণা হচ্ছে, কিন্তু তা ওইটুকুই, এরপর আর গুরুত্ব দেওয়া হচ্ছে না, যেটা বারবার করে বিরোধীরাও বলছে। আমরা যখন দেখেছি যে লালু প্রসাদ যাদবের মতন রেলমন্ত্রী ছিলেন, তখন অনেকেই কটাক্ষ করে বলতেন যে একজন শিক্ষিত মন্ত্রী নেই, কিন্তু বর্তমানে অশ্বিনী বৈষ্ণবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার বোধহয় আমি কেউ নয়, যোগ্যতাই নেই, আমাদেরও যোগ্যতা নেই তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, কিন্তু তার আমলে কেন এতটা এই রেল মন্ত্রককে গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে? এটা কি কোথাও গিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারেরই একটা পরিকল্পনা, মানসিকতা? একদমই ঠিক, কেন্দ্রীয় সরকারের মানসিকতা। কারণ এই সরকারই প্রথমত আমরা দেখেছি তারা অনায়াসে এই রেল বাজেটটাকেই প্রথমত তুলে দিয়েছে এবং তারাই এই চিন্তা ভাবনাটা করতে পারেন যে একজন রেল মন্ত্রক যার দায়িত্বে রয়েছে তার পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রক তাকে দেওয়া যায়। এবং তার পাশাপাশি অন্যান্য কি মানসিকতা আমরা দেখতে পাচ্ছি যে এই যে সাম্প্রতিক অতীতে যে দুর্ঘটনাগুলি ঘটেছে সেখানে রেলের সুরক্ষায় গলদ রয়েছে। সুরক্ষায় গলদ মূলত কারা চেক করেন? একেবারে নিচুতলার কর্মীরা। এবং এই নিচুতলার কর্মীরাই আমরা যেটা রেলের যে সর্বশেষ রিপোর্ট সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, এই নিচুতলার যে সমস্ত কর্মীরা রেলের সার্বিক যে চেকিং করেন, এই লাইনের গন্ডগোল আছে কিনা, সিগন্যালের সর্বশেষ কি রিপোর্ট রয়েছে, সেখানে 1,00,000 পদ এবং সেই শূন্য পদ ভরাট করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো নজর নেই। তারা কি করছেন? বন্দে ভারতের কথা ভাবছেন, যে বন্দে ভারত একটি রাজ্যে মোষের ধাক্কায় যেখানে টোল পড়ে গিয়েছিল, সেই বন্দে ভারতকে আরও কি করে ভালো করা যায় সেই চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। এবং বন্দে ভারতে কারা চড়তে পারেন ঋষিকেশ? সেখানে চড়তে পারেন যাদের পকেটে অর্থ রয়েছে, অর্থাৎ অর্থ নিয়ে এই বন্দে ভারতের বিষয়ে বেশি চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় সরকার। রেলের জন্য যে স্টেশনগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোকে আরও ঝাঁ চকচকে করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তুমি যে ট্রেনে করে যাচ্ছি এক প্রান্ত থেকে দেশের আরেক প্রান্তে, সেখানে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো কিনা যে আমরা কালকে অমুক জায়গায় থাকবো, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। এবং এই জায়গাটাতে নজর দিচ্ছে না বলেই বোঝা যাচ্ছে যে ট্রেনের সুরক্ষা, যাত্রী সুরক্ষা নিয়ে একেবারেই ভাবিত নয় কেন্দ্রের বিজেপি সরকার। একদমই, অনেক ধন্যবাদ অঙ্কুতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। অঙ্কুতা বলল বটে যে ঝাঁ চকচকে করে তোলা হচ্ছে রেল স্টেশনগুলোকে, প্ল্যাটফর্মগুলোকে, কিন্তু সেখানেও অভিযোগ যে সেখানেও বেসরকারিকরণ করা হচ্ছে, এক একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে এই রেল স্টেশনগুলো বা প্ল্যাটফর্মগুলোকে। আমরা এই নিয়েই রাজনৈতিক নেতা নেত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, যেমন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। তারা এই বিষয়টাকে কিভাবে দেখেন শুনুন একবার। বুলেট ট্রেনের লাইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রেনের খরচ ইত্যাদি তৈরি করতে যে টাকা লাগবে প্রায় 1,63,000 কোটি টাকারও বেশি। দেখা যাচ্ছে তার অর্ধেক টাকা খরচ করলে সারা দেশে যত রেল লাইন আছে সব রেল লাইনে অ্যান্টি কলিশন ডিভাইস বা কবচ সিস্টেম ইমপ্লিমেন্টেড করা যায়। এই সরকারের কাছে প্রায়োরিটি হচ্ছে বুলেট ট্রেন। এই সরকারের কাছে যাত্রী স্বাস্থ্য, যাত্রী সুরক্ষা, যাত্রী নিরাপত্তা লেস প্রায়োরিটি বললেও কম বলা হয়, যার জন্য প্রতিনিয়ত মানুষ মৃত্যু হচ্ছে। রেল এখন ডিরেলড, রেল মিনিস্টার না বলে ডিরেল মিনিস্টার নাম। তো রেলের এখন এই অবস্থা, কবচের নামে মানুষকে কবচ মাদুলি দেখিয়ে দিবেন। 30 বছর পরে লাগবে শুধু কবচ কমপ্লিট করতে, কারণ বাজেটারি অ্যালোকেশন প্রায় ভাড়ার শূন্য। তো এখন এই গাল গল্প শোনাবেন পার্লামেন্টে। বুলেট ট্রেন এখন বন্দে ভারত হয়ে গেছে, বুলেট ট্রেন, সাধারণ মানুষ, গরিব মানুষ মরুন।
এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল দা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাবো। রাহুল দা, গত 2 মাসে 3বার ট্রেন দুর্ঘটনা, গতকালও ট্রেন দুর্ঘটনা ঘটেছে, কিন্তু রেলমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে বুলেট ট্রেনে প্রশংসায় পঞ্চমুখ, কি বলবেন? না, বিষয় হচ্ছে যে ঘটনা ঘটে গেছে সেই নিয়ে সংসদে আর নতুন করে কি বলা হবে? যেটা নিয়ে তদন্ত চলছে, তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আসলে তখন নয় সেটা বলা যাবে। আর দ্বিতীয় কথা, যদি কোনো সদস্যের যদি কোনো প্রশ্ন থাকে তো জিরো আরে তো প্রশ্ন ওঠানোর একটা প্রবধান আছেই। সেই কারণের জন্য সবসময় পেছনের দিকে যেতে হবে এমন কোনো মানে নেই, সামনের দিকেই যেতে হবে। আর যেটা দুর্ঘটনা আর সেই দুর্ঘটনার কারণ কি আছে খুঁজে বের করার চেষ্টা চলছে, আর ভবিষ্যতে যাতে তা না হয় তার জন্য। বিরোধীদের অভিযোগ রেল মন্ত্রককে গুরুত্বহীন করে তুলেছে এই বর্তমান কেন্দ্রীয় সরকার। না, ওটা তো হচ্ছে তৃণমূল আর কংগ্রেসের সাজানো কথা। কারণ ওদের আমলে রেলের অবস্থা যা ছিল তার চেয়ে অনেক সংশোধন হয়েছে এখন বর্তমান সরকারটা। বেশ, অনেক ধন্যবাদ রাহুল দা। আপনাদের বলছিলামই যে দুর্ঘটনা পিছু ছাড়ছে না রেলের। ফের শিলিগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনা, তেলের ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি লাইনচ্যুত। গত মাসেই এই রাঙাপানিতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয়। মঙ্গলবার ঝাড়খণ্ডে দুর্ঘটনাগ্রস্ত হাওড়া মুম্বাই এক্সপ্রেস এবং সেই দুর্ঘটনায় 2 জনের প্রাণহানি হয়েছে। যদিও আজকে মালগাড়ি 2টি বগি লাইনচ্যুত হওয়াতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আবারও শিলিগুড়ির ওই রাঙাপানিতেই দুর্ঘটনা। বারবার একই জায়গাতে কেন দুর্ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর বারবার রেল দুর্ঘটনা ঘটায় উদ্বিগ্ন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে উত্তরবঙ্গের ফাঁসি দেওয়ায় ফের রেল দুর্ঘটনা। 6 সপ্তাহ আগেই একই জায়গায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যা হচ্ছে আমরা গভীরভাবে চিন্তিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 6 সপ্তাহ আগেই একই জায়গায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, আবারও সেখানে দুর্ঘটনা, যা হচ্ছে আমরা গভীরভাবে চিন্তিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে কেটেছে স্টুডিও পাড়ার জট। টলিপাড়ায় ফের রোল ক্যামেরা অ্যাকশন। স্টুডিও ফ্লোরে কলা কুশলীরা। আজ থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল বৈঠক হয় এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে জট কেটেছে স্টুডিও পাড়ায়। ইনি কথা বলবো। অর্ক রয়েছে আমার সঙ্গে, সহকর্মী। অর্ক, যেটা জানতে চাইবো যে পরিচালককে নিয়ে মূলত সমস্যা ছিল রাহুল মুখোপাধ্যায়, তাকে কি দেখা গেল আজকে ফ্লোরে? না দেখো ঋষিতা, রাহুল মুখোপাধ্যায় এই সপ্তাহ থেকে শুটিং ফ্লোরে থাকবেন না, সেটা গতকালই গৌতম ঘোষ তিনি পরিষ্কার করে দিয়েছিলেন। তার কারণ হচ্ছে এই যে তার শুটিংকে নিয়ে যে বাকবিতণ্ডা বা যে সমস্যা তৈরি হয়েছিল, সেই সমস্যার কারণে শুটিংয়ে ফ্লোরে আসার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলো গুছিয়ে নিতে ওনার একটু সময় লাগবে। আগামী সপ্তাহ থেকে উনি শুটিং ফ্লোরে আসবেন এবং ওনার যে পুজোর ছবি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে সেই ছবির শুটিংয়ের কাজ শুরু করবেন। ঋষিতা, অর্ক, আরেকটা বিষয় জানতে চাইবো, টেকনিশিয়ানরা তাদের মনোভাব কি? তিনি এই টেকনিশিয়ানরা রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধেই কার্যত সোচ্চার হয়েছিলেন, তার সঙ্গে কাজ করবেন না বলেছিলেন। তারা কি কাজ করবেন আগামী সপ্তাহ থেকে যখন ফ্লোরে আসবেন রাহুল মুখোপাধ্যায় অ্যাজ এ পরিচালক? একদমই, তারা সকলেই কাজ করবেন এবং ফ্লোরে আজ থেকে সকল টেকনিশিয়ানকেই দেখতে পাওয়া যাচ্ছে এবং রাহুল মুখোপাধ্যায়ের সাথেও তারা কাজ করতে রাজি হয়েছেন পরিচালক হিসেবে। যে বাকবিতণ্ডা শুরু হয়েছিল সেই বাকবিতণ্ডা মেটানোর জন্য মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং গৌতম ঘোষের নেতৃত্বে একটি রিভিউ কমিটি তৈরি করা হয়েছে। সেই রিভিউ কমিটি ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে বারবার যে বলা হয়েছে যে ফেডারেশনের একাধিক নিয়মকানুনের পরিবর্তন প্রয়োজন, সেই সমস্ত নিয়মকানুনগুলোর কোন কোন নিয়মকানুনের পরিবর্তন প্রয়োজন বা কোন কোন নিয়মকানুনগুলোকে পর্যালোচনা করার প্রয়োজন, সেই সমস্ত বিষয়ে তারা খতিয়ে দেখবে। আগামী 3 মাসের মধ্যে সেই সমস্ত পর্যালোচনার রিপোর্ট কমিটিকে দিতে হবে এবং তারপরই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে যে সমস্ত নিয়মকানুনের পরিবর্তন প্রয়োজন সেই সমস্ত নিয়মকানুনগুলোর কিন্তু পরিবর্তন হবে।
একদমই, অনেক ধন্যবাদ অর্ক। কথা বলছিলাম সহকর্মী অর্কর সঙ্গে, এবং অর্ক যেমনটা বলল যে ইতিমধ্যে কিন্তু শুটিং শুরু হয়ে গিয়েছে। তবে রাহুল মুখোপাধ্যায় যাকে নিয়ে মূলত এই জটিলতা, তিনি এই সপ্তাহ তিনি আসছেন না আর ফ্লোরে, আগামী সপ্তাহ থেকে তিনি আসবেন তার ছবির কাজ নিয়ে, এবং টেকনিশিয়ানরাও তাকে সহযোগিতা করবেন বলে ঠিক হয়েছে। আজকে যখন শুটিং ফ্লোরে ফিরতে পেরেছেন অভিনেতা অভিনেত্রীরা, কি বলছেন তারা শুনুন একবার। এই যে টেকনিক্যাল মানে টেকনিশিয়ানস মানে ফেডারেশনস আর্টিস্টদের মধ্যে যে ঝামেলাটাই চলছিল, সেটা একদমই ভেতরের ব্যাপার, মানে যেটা হয় ফ্যামিলিতে থাকলে একটা মানে ওই মান অভিমানের একটা পর্ব চলছিল। যাক, সব মাননীয় মুখ্যমন্ত্রী সব ঠিক করে দিয়েছে। আমরা তো একটা ফ্যামিলি, টেকনিশিয়ান হোক, ডিরেক্টরস হোক, আমরা অ্যাক্ট্রেসরা হোক, সবাই একটা ফ্যামিলি। তো ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি হলে, মান অভিমান হলে দুঃখ হয়, বাট সেটাকে মিটিয়েও নিতে হবে, একটা সমাধানে আসতে হবে। আর আজকে ফাইনালি আমরা খুব হ্যাপি যে আবার শুটিং শুরু হচ্ছে। দুদিন আমরা খুব ঘাবড়ে গেছিলাম, আর রোজ ভাবতাম যে আবার শুটিং কবে শুরু হবে। ঘাবড়ে গেছিলাম যে কি হচ্ছে কি হবে, তো সেক্ষেত্রে এখন সত্যি খুব ভালো লাগছে। আশা করছি এভাবেই ভালোভাবে চলুক সব কিছু, কারণ আমাদের ধারাবাহিকটাও যেহেতু নতুন, তো সেক্ষেত্রে একটু চিন্তা তো থাকবেই। সবাই খুব চিন্তিত ছিলাম, তো এখন অনেকটাই ভালো সবকিছু। এই যে প্রকৃতির রোষে বিপর্যস্ত কেরলের ওয়েনাড। ভারী বৃষ্টিতে ধস নেমে বিপর্যয়, ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত মৃত 150-র কাছাকাছি, আহত বহু। কয়েকজনের দেহ শনাক্ত করা গিয়েছে। আজ সকাল থেকেও টানা বৃষ্টিপাত চলছে, যার জেরে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসুম ভবন। ফলে উদ্ধার কাজ কবে শেষ হবে তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজনে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন শুনব। मैं सदन के सामने स्पष्टता करना चाहता हूं, 23 जुलाई को केरल सरकार को अर्ली वार्निंग भारत सरकार की ओर से दी गई थी। 23 जुलाई, 7 दिन पहले, फिर 24 को गई, फिर 25 को गई, 26 तारीख को मान्यवर ये कहा गया कि 20 सेंटीमीटर से ज्यादा वर्षा होगी, भारी वर्षा होगी, लैंडस्लाइड होने की संभावना है, मड भी रस होकर आ सकता है और लोग इसके अंदर दबकर मर भी सकते हैं। मैं कुछ कहना नहीं चाहता था मान्यवर, मगर भारत सरकार की अर्ली वार्निंग सिस्टम पर सवाल किए गए, इसलिए मैं कहता हूं प्लीज लिसन अस, मत चिल्लाइए, प्लीज रीड इट। जो वार्निंग भेजा है उसको पढ़िए जरा। और इस देश में कई राज्य सरकारें ऐसी हैं जिन्होंने इस प्रकार की वार्निंग का उपयोग कर जीरो कैजुअलिटी डिजास्टर। দীপেন্দু ঘোষ রয়েছেন আমার সঙ্গে। দীপেন্দু, এখনো পর্যন্ত যেমনটা আমরা শুনতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে, ফলত উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে সেনা, বায়ুসেনা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। আজ ইনফ্যাক্ট রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যেতে পারলেন না খারাপ আবহাওয়ার জন্য। সব মিলিয়ে কি পরিস্থিতি সেখানকার? দেখো, এই মুহূর্তে সবথেকে যদি বড় পরিস্থিতি ধরা হয় তাহলে এই যে ওয়েনারের যে ভূমিধস, যে বিপর্যয়, সেখানে কিন্তু রাজনীতির রংটা লাগিয়ে দিলেন অমিত শাহ। তিনি রাজ্যসভায় দাঁড়িয়ে যেটা বলে দিলেন, তার যে নিশানা সেটা কিন্তু কেরল সরকার। এবং তিনি বলেছেন কেন্দ্রীয় সরকার নাকি গত 23শে জুলাই, 24শে জুলাই এবং 25শে জুলাই কেরল সরকারকে সাবধান করে, এবং লাগাতার বৃষ্টির কারণে সেখানে ভূমিধসের সম্ভাবনা আছে এই পূর্বাভাস ছিল। এবং সেই কারণে নাকি কেন্দ্রীয় সরকার কেরলে 9টি উদ্ধারকারী দল আগে থেকে পাঠিয়ে রেখেছিল, এবং কেরল সরকার নাকি তাদের এই যে কেন্দ্রীয় সরকারের যে সতর্কবাণী সেটাতে তারা কর্ণপাত করেনি। এবং যদি যে সমস্ত ধসপ্রবণ এলাকা, সেখান থেকে মানুষদের যদি সরিয়ে আনা হতো তাহলে প্রাণহানির সম্ভাবনা অনেকটা কমতো। এই রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা বললেন। এবং যে ঘটনা, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখনো পর্যন্ত প্রায় 160 জন কমপক্ষে মৃতের সংখ্যা, 200 জন এখনো নিখোঁজ রয়েছে। কিছু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বহু মানুষ আহত। মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে এখনো পর্যন্ত ঠিক নয়। এই জায়গায় দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজনীতির রংটা লাগিয়ে দিলেন। রাহুল গান্ধী, তিনি ওয়েনারের সাংসদ ছিলেন, তিনি যদিও সাংসদ পদ সেখান থেকে তিনি ইস্তফা দিয়েছেন, কারণ রায়বেরেলি তার সাংসদ পদ রয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটি বিরোধীদের একটি রাজ্য, বিরোধী শাসিত একটি রাজ্য, এবং যে ওয়েনার, যেটা কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী, তিনি সেখানকার সাংসদ ছিলেন, এবারও তিনি জিতেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির রংটা বোধহয় এই দুর্বিষহ পরিস্থিতি, এই যে দুর্গত। অনেক ধন্যবাদ দীপেন্দু। কথা বলছিলাম অ্যাসাইনমেন্ট হেড দীপেন্দু ঘোষের সঙ্গে।
এদিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস 4 আগস্ট পর্যন্ত বঙ্গে জারি হলুদ সতর্কতা। 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি। গাঙ্গে পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরেই ভারী বৃষ্টি বলে জানা যাচ্ছে। প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। শাশ্বতী, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী অংশে একটি ঘূর্ণাবর্তের অবস্থান, যার জেরেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সারা বঙ্গ জুড়ে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সেক্ষেত্রে 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া এবং হুগলি এই 6 জেলাতে জারি রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এর সঙ্গে সঙ্গে আগামীকাল কমলা সতর্কতা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। এছাড়াও উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে জারি রয়েছে হলুদ সতর্কতা। আগামী 4 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে সারা বঙ্গ জুড়ে। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।